এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭,২২১ বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। কুমিল্লার ১৪ গ্রামে উল্টে যাওয়া কয়লার ট্রাক চাপায় ১৩ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ২, সবার বাড়ি নীলফামারী। বায়ু দূষণে ঢাকায় স্কুল পড়ুয়া ৫৫% স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানে জিতল সিলেট সিক্সার্স, টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠালো চিটাগাং ভাইকিংস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রফি এবং আমি ফাহমিদা সালাম। বেপরোয়া গাড়ি চালানোয় অতিরিক্ত ট্রিপের চাপ আর অসাবধানতার কারণে সারা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সড়ক দুর্ঘটনা। সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানালো যাত্রী কল্যাণ সমিতি। তাদের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে ২০১৮ সালে ৫,৫১৪টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৭,২২১ জন আর আহত হয়েছে ১৫,৪৬৬ জন। এ সময় বক্তারা নতুন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আরাফাতুর রহমানের রিপোর্ট। দেশের কোথাও না কোথাও এমন সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঝরে পড়ছে তাজা প্রাণ। এসব খবর সংবাদপত্র সমূহে প্রচারিত হওয়ার পর প্রতিবেদন বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি। বিশ্লেষণে জানা যায় ২০১৮ সালে ১,২৫২ জন চালক শ্রমিক, ৮৮০ জন শিক্ষার্থী, ২৩১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৭৮৭ জন নারী, ৪৮৭ জন শিশু, ১০৬ জন শিক্ষক, ৩৪ জন সাংবাদিক, ৩৩ জন চিকিৎসক, ৯ জন প্রকৌশলী, ২ জন আইনজীবী এবং ১৯২ জন রাজনৈতিক নেতাকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর মধ্যে ১৮.৯২% বাস, ২৮.৬৮% ট্রাক ও কাভার্ড ভ্যান, ২৫.৩০% মোটরসাইকেল, ৩.৭২% ব্যাটারি চালিত রিকশা সড়ক দুর্ঘটনায় পড়ে। এইসব দুর্ঘটনায় গাড়ি চাপায় ৪১.৫৩% আর মুখোমুখি সংঘর্ষে পড়ে ২৯.৭২%। ১৬.১৮% দুর্ঘটনা ঘটে খাদে পড়ে। সার্বিকভাবে গণপরিবহনের বিষয়টাকে আমাদের নীতি নির্ধারণের অন্যতম একটা বিষয়ের মধ্যে নিয়ে আসা। ৭১-এর যুদ্ধের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় যুদ্ধের জায়গাটা তৈরি হয়, একটা হলো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, আরেকটা হলো সড়কের এই উচ্ছৃঙ্খল শক্তি। দুটোকেই যদি আমরা কঠোর হস্তে মোকাবেলা করতে না পারি, আমি বলবো বাংলাদেশে সুশাসন অনেক বেশি সুদূর পরাহত। এই সময় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১২টি সুপারিশ দেয় যাত্রী কল্যাণ সমিতি। ট্রাফিক আইন ও মোটরযান আইন, সড়ক ব্যবহার বিধি সম্পর্কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য, মসজিদ, মন্দির, গির্জায় জনসাধারণের জন্য ব্যাপক প্রসারের ব্যবস্থা করা। সমিতি মনে করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সফলতাই মলিন হয়ে যাবে। নবায়নকারী চালকের ডোপ টেস্টের ব্যবস্থা করা। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। কুমিল্লার ১৪ গ্রামে উল্টে যাওয়া কয়লাবাহী ট্রাক চাপায় নিহত হয়েছেন ইটভাটার ১৩ জন ঘুমন্ত শ্রমিক। শুক্রবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়লাবাহী ট্রাকটি উল্টো পাশে থাকা শ্রমিকদের একটি ঘরের উপর গিয়ে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা ১৩ শ্রমিক নিহত হয়। এই ঘটনায় গুরুতর আহত আরও ২ শ্রমিক হয়েছেন। এদের সবার বাড়ি নীলফামারী। কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়ার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। শুক্রবার ভোরে নারায়ণপুর গ্রামের একটি সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাশে থাকা শ্রমিকদের জন্য তৈরি ঘরের ওপর। এতে ঘটনাস্থলে নিহত হয় ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিক। এ সময় গুরুতর আহত অবস্থায় আরো ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় আরো এক শ্রমিক। বেশি সময় না, আদানের পর ওরা তো আমার ডাক দিত যে ভাই বাইরে অনেকে অমুক তমুক গাড়ি পাশে সমস্যা আছে, আমরা সবাই বাইরে হইলাম। ওদের ডাক দিলেও তো উঠিলাম, ওদের ডাকও দেয় নাই, ওই জন্য বাইরে আমার ধরছি। মানে আমি ঘুম অবস্থায় কিছু কইতে কইতে বাইরে দরজা করে পাঙ্গো দিয়েছি, পা দেওয়ার সাথে সাথে গুলুম করে ভাঙ্গি পড়ছি, আর কোনো কিছু কইতে পারি না। পুনর্বাসন করার জন্য তাদের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। এখন আপাতত আমরা
10,000 টাকা করে লাশের সাথে দিচ্ছি। হাসপাতালে ভর্তি আহত শ্রমিকদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুঃখজনক ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করব। অবশ্যই খতিয়ে দেখব যেখানে ড্রাইভার হেল্পার এবং এই ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে। তারা স্থানীয় কাজী কোং নামের একটি ইট ভাটায় কাজ করত বলে জানায় পুলিশ। নিহত শ্রমিকদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। অভি ইসলাম, টিভি। এদিকে চৌদ্দগ্রামে নিহত ইটভাটা শ্রমিকদের গ্রামের বাড়ি নীলফামারী জলঢাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। নিহতদের মধ্যে 9 জনের বাড়ি জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে এবং 4 জনের বাড়ি শিমুলবাড়ি ইউনিয়নে। মীরগঞ্জ ইউনিয়নে নিহত শ্রমিকরা হলেন শঙ্কর চন্দ্র রায়, দীপু রায়, তরুণ চন্দ্র রায়, রণজিৎ চন্দ্র, বিপ্লব রায়, অমৃত রায়, মোহাম্মদ সেলিম, মোরসালিন ও মাসুম আলী। আর শিমুলবাড়ি ইউনিয়নের নিহতরা হলেন মনোরঞ্জন রায়, মৃণাল চন্দ্র রায়, কনক রায় ও বিকাশ রায়। হতাহতদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এখন তার পরিবার বর্গকে কে চালাবে, কে দেখবে, এটাই সরকার যদি একটু এদেরকে সহযোগিতা করে তাহলে পরিবারের বাঁচার মতো একটা উপযোগী থাকবে। ওই ভাটার মালিকের শাস্তি যাতে হয় এবং প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে এই 13টি পরিবার হতদরিদ্র তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য তার হস্তক্ষেপ কামনা করতেছি। ঢাকায় স্কুল পড়ুয়া শিশুদের 55% স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। বায়ুদূষণ অব্যাহত থাকলে এই অবস্থা আরও খারাপ হতে পারে, এমনই তথ্য বেরিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এখনই মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া না হলে জাতির সামনে অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। বায়ুদূষণ নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে। ঢাকার বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যায় বেশি ভুগছে শিশুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একদল গবেষক রাজধানীর 10টি শিক্ষা প্রতিষ্ঠানের বায়ুদূষণের মাত্রা পরিমাপ করে দেখেছেন। সেখানে শ্রেণীকক্ষ ও মাঠের সূক্ষ্ম বস্তুকণা PM1, PM2.5 ও PM10 মতো উপাদান পাওয়া গেছে, যা সহনীয় মাত্রার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি। 60% বাচ্চাই তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে একটা নর্মাল রেঞ্জ আছে, পিক ফ্লোমিটার দিয়ে আমরা এটা মেজার করছি, সেখানে সে নিতে পারে না। এবং সেটার সাথে আমরা ওই পার্টিকুলেট ম্যাটার বলে ফাইন আলট্রা ফাইন পার্টিকুলেট ম্যাটার PM1, তার সাথে একটা ডাইরেক্ট রিলেশন আছে। যেখানে পার্টিকুলেট ম্যাটার কনসেন্ট্রেশন খুব বেশি, সেখানে এই ইম্প্যাক্টটা বেশি। তাইলে কি হইতেছে যে এয়ার পলিউশনের কারণে আমাদের যে স্কুলের বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোর শ্বাস প্রশ্বাসে প্রচুর পরিমাণে ক্ষতি হইতেছে। মুগদা, বিশ্ব রোড, কাকরাইল, ফুলার রোড, যাত্রাবাড়ি, মতিঝিল, গুলশান, নীলক্ষেত ও খিলক্ষেত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের 9 থেকে 10 বছর বয়সী 250 জন শিক্ষার্থীর উপর এই গবেষণাটি পরিচালিত হয়। এসব শিশুর 16.8% কফ ও কাশিতে ভুগছে, 6% শ্বাসকষ্ট বা এজমা রয়েছে এবং 5.6% শিক্ষার্থী মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যায় ভুগছে। যে আমরা বায়ুদূষণ যদি কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমাদের বিরাট বিপদ। এই যে স্বাস্থ্য সমস্যা, এখানে কিন্তু আমাদের অনেক প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হচ্ছে, কারণ ডাক্তারের কাছে যাইতে হচ্ছে, ইনহেলার নিতে হইতেছে, এগুলোতে আমাদের প্রচুর কষ্ট আছে। সেই জন্য আমরা আসলে উচিত হলে, এবং আমাদের অনেক কষ্ট হয় হিউম্যান বিইংয়ের, আমরা যদি আসলে মেজার নেই, ইমিডিয়েট মেজার নেই, তাহলে আমাদের খরচটাও কমে আসে এবং আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। ঘনবসতি বা যানজট প্রবণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিকর গ্যাসের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। এই কারণে অভিভাবকদের সচেতন হতে বললেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ঘরে ঢুকলেই আপনি হাত ধোবেন, হাত ধোয়ার আগে আপনি নাকে, চোখে বা মুখে যেন আপনার হাত না যায়। প্রতিদিন আপনি অল্প হলেও ব্যায়াম করবেন। যখন ঠান্ডায় যাবেন তখন নাক, মুখ স্কার্ফ বা মাফলার দিয়ে একটু বেঁধে যাবেন। প্রচুর পানি খেতে হবে। এমনকি শ্বাসরোগের বাইরেও যারা হার্টের রোগী আছেন, ডায়াবেটিস আছেন, যেসব রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারা যেন ইনফ্লুয়েঞ্জার টিকা এবং নিউমোনিয়ার টিকা নেন। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর কথা বললেন এই ডাক্তার।
আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন BGME-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও মানবিক ঢাকার চেয়ারম্যান ব্যবসায়ী আদম তুমিজি হক। বিকেলে ধানমন্ডি কার্যালয়ে দলের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এই সময় আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হয়ে প্রত্যাশান ঢাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম ও আদম তুমিজি হক। যে আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজগুলোকে অচিরেই আপনাদের সকলকে নিয়ে শেষ করব ইনশাল্লাহ। হিউম্যান রাইটসটা আমরা ইনশোর করা, যেমন স্যানিটেশন, ইলেকট্রিসিটি, ওয়াটার, তারপরে কিছু রাস্তাঘাটের অভাব আছে। তারপরে আমরা অলরেডি মানবিক ঢাকার পক্ষ থেকে আমরা 20টা স্কুল বানাইছি 20টা বস্তিতে। নির্বাচন বয়কট করে বিএনপি নিজেদের সংকুচিত করে ফেলছে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা HT ইমাম বললেন, বিএনপি না এলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। গাজীপুরে কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মুসলিম লীগ একসময় বড় দল থাকলেও তাদের এখন অস্তিত্ব নেই। বিএনপিও সেই আত্মঘাতী পথে হাঁটছে। তারা আজকে দিশেহারা প্রতীকের মতো পথ হারিয়ে তারা আজকে তালগোল পাকিয়ে ফেলছে। কি করবে কি করবে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন সঠিক সময়ে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা HT ইমাম। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বললেন, সংসদ নির্বাচনে ভরাডুবির কারণে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা আসবেন কি আসবেন না সেটি তাদের ব্যাপার। দেশে আরো অনেক দল আছে, বিএনপি তো একটু কোণঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও অনেকেই হবে, হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারেন। আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে সেটি 5ই জানুয়ারি 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ না করার আত্মহননের মতো সিদ্ধান্তের মতো একটি সিদ্ধান্ত হবে। তবে নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। বিএনপি দলগতভাবে নির্বাচনে না গেলেও আমরা মনে করি বিএনপির নেতারা, অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে ফেব্রুয়ারি ও মার্চ মাসে দলের নানা কর্মসূচি তুলে ধরেন হাসান মাহমুদ। আতিকা রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক কাতারে নাম লেখানোর জন্য তাদের আরও উদ্যমী হওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানিয়েছেন, মার্চে ভারত সফরে প্রাধান্য পাবে তিস্তা ও রোহিঙ্গা ইস্যু। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আত্মবিশ্বাস হারিয়ে উল্টাপাল্টা বলছে বিএনপির নেতারা। ঢাকা ও মেহেরপুরে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। সহকর্মীদের সহায়তা রিপোর্ট করছেন মুজাহিদ আহসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নবম রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের 9টি কেন্দ্রের 13,000 শিক্ষার্থী। এ সময় মন্ত্রী বলেন, রসায়ন বিষয়ে জ্ঞান ও তথ্য আদান প্রদানে সমন্বিত উদ্যোগ জরুরি। আর এই 21 শতকে সেই দেশ তত বেশি সমৃদ্ধ, সেই দেশ তত বেশি উন্নত, যেই দেশ বিজ্ঞানে অনেক বেশি এগিয়ে থাকে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। পরে আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আমরা আশা করব আগামীতে আমাদের অন্য যত ধরনের আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে সবই আলোচনার মাধ্যমে বন্ধুত্বের কারণে আমাদের সবগুলোই সমাধান। তিস্তা যেটা আপনি বারবার বলছেন, এটা তো আমাদের একটা সমস্যা, এ নিয়ে অনেক দূর অগ্রসর হয়েছে, আমরা সবসময় আশাবাদী। বিগত সময়ে জ্বালাও পোড়াও রাজনীতি করায় জাতীয় নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবি হয়েছে, এমন মন্তব্য করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুদুল। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এমনটি বলেন তিনি। মুজাহিদ আহসান, RTV।
নোয়াখালীর কবরীহাট উপজেলার নবগ্রামে গণধর্ষণের শিকার গৃহবধূকে সব ধরনের আইনি সহায়তা দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের অভিযোগ করেন, মামলার প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও চিকিৎসকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে মেডিকেল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি মেডিকেল প্রতিবেদন নয়, রাজনৈতিক প্রতিবেদন। এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন ব্যারিস্টার মওদুদ। নেতা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধর্ষণের তিনি করেছেন। মেডিকেল রিপোর্টে নাকি কিছু পাওয়া যায়নি। এটা মেডিকেল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে এই ধরনের মিথ্যা রিপোর্ট দিয়েছে। এর বিচার অবশ্যই আদালতে হবে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিকন চাল। মোটা চালের দাম রয়েছে স্বাভাবিক। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় মাছের দাম ঠিক রয়েছে। এদিকে খাসি গরুর মাংস বিক্রি হচ্ছে বেশি দামে, তবে কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। আর বাদলের রিপোর্টে বিস্তারিত। কিছুদিন আগে হঠাৎ করেই বেড়ে যায় চালের দাম। দাম বাড়ার প্রায় 1 মাস হতে চললেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় মিনিকেট ও কাটারি ভোগ সহ চিকন চালগুলো বিক্রি হচ্ছে বেড়ে যাওয়া দামেই। ব্যবসায়ীরা বলছেন, মিলাররা বাড়তি দাম নেয়ার কারণেই চালের বাজার ঊর্ধ্বমুখী। মিনিকেট আগে ছিল আপনার হলো 50-52, এখন 55-54 বিক্রি হচ্ছে। আর কাটারি ছিল 85 টাকা, এখন বিক্রি হচ্ছে 90 টাকা। টুকটাক আর কি সব চাল আগের মতনই দাম আছে। মিলারে বাড়ায়, মিলার ওইখান থেকে মনে করেন দামটা রেটটা বাড়লে হ্যাঁ সব জায়গায় এটা দাম এফেক্ট করে। অনেক ক্রেতাই অভিযোগ করেন, সঠিক তদারকির অভাবেই চালের দাম বেড়েছে। চালের দাম অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করছিলাম নির্বাচনের পরে একটু কমবে, সেটা আশানুরূপ কমতেছে না। তো দেখা যায় মাস শেষে আমরা বাজার করতে আসি, আমাদের বাজেট ফেল করে। এদিকে শসার দাম বাড়লেও সরবরাহ ভালো থাকায় কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা কম আছে। আলু তো দৈনিকই কমে। গত সপ্তাহে বেচছি 25, এই সপ্তাহে 20 টাকা। অন্যান্য সবজির দাম কমছে, কিন্তু শসার দামটা সালাদের আইটেম দামটা একটু বাড়ছে। বাজার মনিটরিং না থাকায় 750 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। 450 টাকার গরুর মাংসর দামও কেজিতে বেড়েছে 50 টাকা। মোস্ট নাই, গরু আন বিক্রি করতেছি 500 টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। 50-100 এরকম কেজি প্রতি বেশি দেওয়া যায়। কালী বাউস কিনলাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজিতে 50 টাকার মতন বেশি। মাছের দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ না থাকাকে দুষছেন বিক্রেতারা। মাছের আমদানি কম থাকার কারণে, সেই কারণে মাছের দাম একটু বেশি, 20-30 টাকা বেশি কেজি প্রতি, অতিরিক্ত বেশি না। গত সপ্তাহে 500-550 ছিল, এই সপ্তাহে 600-650-550 করে বেচতেছি। লাল লেয়ার মুরগি গেল সপ্তাহের চেয়ে 10 টাকা কমে 180 টাকায় বিক্রি হলেও সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা কেজি। আর বাদল, RTV, ঢাকা। ছুটির দিন হওয়ায় জমে উঠেছে বাণিজ্য মেলা। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, ছুটির দিন হওয়াতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং সেই সাথে অফার কেমন লুফে নিচ্ছে, বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য কিন্তু ঢাকা সহ এর আশেপাশের জেলাগুলোর মানুষ কিন্তু একটা বছর অপেক্ষা করে, কারণ এই মেলায় কিন্তু দেশি বিদেশি বিখ্যাত সব ব্র্যান্ডের পণ্য বেশ সুলভ মূল্যে পাওয়া যায়। আর আজকে সরকারি ছুটির দিন হওয়াতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু লোকের লুকারণ্য পরিণত হয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে হাজার হাজার মানুষ এই বাণিজ্য মেলায় প্রবেশ করছে। এবং আপনি যদি আমি এখন দেখাই যে বেলার দুবার পরও কিন্তু বাণিজ্য মেলার মূল ফটক দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করছে এবং বাণিজ্য মেলায় পুরো বাণিজ্য মেলায় আসলে কোথাও তিল ধারণের ঠাঁই নেই কিন্তু, কারণ বাণিজ্য মেলায় আপনি এবছর 22টি দেশের 56টি প্রতিষ্ঠান সহ দেশি বিদেশি কিন্তু 500টির বেশি প্রতিষ্ঠান কিন্তু অংশ নিয়েছে এবং
এসব পণ্য কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কেনার জন্য তার বিভিন্ন স্টলে ভিড় জমাচ্ছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি যে আজকে প্লাস্টিক সহ ইলেকট্রনিক পণ্য কেনার জন্য কিন্তু ক্রেতা দর্শনার্থীরা সেসব স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন। এছাড়া আপনি জানেন যে শীত চলে যাচ্ছে, কিন্তু এই শীতের পণ্য কেনার জন্য, বিশেষ করে ব্লেজার কেনার জন্য সেই ব্লেজারের স্টলগুলোতে কিন্তু বেশ ভালো ভিড় দেখেছি আমি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ক্রেতাদের আকর্ষণের জন্য 10 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে। এছাড়া নানা রকম গিফট ভাউচার দিচ্ছে এবং আপনি জানেন যে আজকে যেহেতু লোকারণ্য পরিণত হয়েছে, তো নিরাপত্তার একটা বিষয় থাকে। সেই নিরাপত্তার জন্য কিন্তু আমাদের বাণিজ্য মেলা কর্তৃপক্ষ আমায় জানিয়েছে যে পুরো বাণিজ্য মেলাকে ঘিরে কয়েকশো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর কিন্তু কয়েকশো সদস্য এই বাণিজ্য মেলাকে কিন্তু নিরাপত্তার ব্যবস্থায় কাজ করছেন। এছাড়া বাণিজ্য মেলায় ক্রেতাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন বেশ কিছু ক্রেতা আমাদের জানিয়েছেন যে বাণিজ্য মেলায় নিম্নমানের, বিশেষ করে নিম্নমানের কসমেটিক বিক্রি হচ্ছে, যেগুলো আমাদের স্থানীয় বাজার নিউ মার্কেট গাউসিয়াতে পাওয়া যাচ্ছে। তো সেই সব পণ্য কিন্তু এখানে বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু ক্রেতারা অভিযোগ করছেন। তো এ বিষয়ে ইটিভি জানিয়েছে যে কোনো স্টলে যদি কসমেটিক বা দেশীয় প্রোডাক্ট যদি এখানে নিম্নমানের দেশীয় প্রোডাক্ট বিক্রি করা হয়, তাহলে তারা সাথে সাথে ব্যবস্থা নেবেন। এছাড়া বাণিজ্য মেলায় কোনো মানহীন খাবারের যদি অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত রয়েছে স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন সেলিম মানিক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নড়াইল সদরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। দুপুরে উপজেলার হবখালীর সাধুখালী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের মধ্যে 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল ফায়ার সার্ভিস কর্মকর্তা আহাদুজ্জামান জানান, সাধুখালী গ্রামে সবুর ফকিরের বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পরিবারের 8 সদস্য দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ হয় বলেও জানায় ফায়ার সার্ভিস। দুদিনব্যাপী প্রাণ প্রিমিয়ার ঘিয়ে আনন্দধারা পিঠা উৎসব শুরু হয়েছে। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই পিঠা উৎসবের উদ্বোধন করেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজানা। দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের মজাদার পিঠা স্থান পেয়েছে এই উৎসবে। পিঠা উৎসবের পাশাপাশি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই অনুষ্ঠান। কোনো শিশুই নয় আলাদা, খেলবে সবার, নেই যে বাধা। এই স্লোগানে ফার্ম ফ্রেশ চিলড্রেন ডে আয়োজন করেছে দেশীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সকালে রাজধানী কলাবাগান মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোর আলো সম্পাদক শিশু সাহিত্যিক আনিসুল হক। দুদিনব্যাপী এ উৎসবে শিশুরা তাদের উদ্ভাবনীর বিভিন্ন দিক প্রকাশের সুযোগ পাবে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হিন্দল রায়, সহকারী মহাব্যবস্থাপক মাইদুল ইসলাম এবং ব্র্যান্ড ব্যবস্থাপক তুহিন সুলতানা ও মার্কেটিংয়ের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। আরটিভিতে প্রচারের জন্য ইউএসএআইডি উজ্জীবন প্রজেক্টের অধীনে নির্মিত ধারাবাহিক নাটক রৌদ্র ছায়ার খেলা এর উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর শাহবাগে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এ সময় নাটকটির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও ইউএসএআইডি উজ্জীবন প্রজেক্টের চিফ অফ পার্টি প্যাট্রিক এল কোলম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষের সামাজিক এবং আচরণগত পরিবর্তনের লক্ষ্যে নির্মিত এই ধারাবাহিকটি প্রতি সোমবার রাত 8টায় আরটিভিতে সম্প্রচারিত হবে। বাগেরহাটে হয়ে গেল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন। দুপুরে ফকিরহাটের কাটাখালীর লখপুরে গ্রুপের কনফারেন্স হলে এই সম্মেলন হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয় 2018 সালের শেষে এসবিএসসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6,000 কোটি টাকা। কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকটি কাজ করছে বলেও জানান প্রধান অতিথি।
এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করার জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা, কর্মী, সমর্থক ও শুভানুদায়ীকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা এই বিশাল বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমি দেশবাসী, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় 4 নেতা এবং মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে। মুক্তিযোদ্ধাদের আমি সালাম জানাচ্ছি। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও 10 বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল ও রোজি জামাল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের গোয়েন্দা বিভাগের এএসআই সিদ্দিকুর রহমান সহ সেই রাতে সকল শহীদকে। এই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ও গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। স্মরণ করছি 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 22 জন নেতাকর্মীকে। স্মরণ করছি 2001 সালের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিন সহ 21,000 নেতা কর্মীকে। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছেন, আমি তাদের স্মরণ করছি। আহত স্বজন হারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলায় 24 জন নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের 2 বারের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম সহ 10ম সংসদের যেসব সদস্য ইন্তেকাল করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি বিদেশি জরিপগুলিও এইরকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জরিপের কথা আপনারা লক্ষ্য করেছেন। আমাদের এই ল্যান্ডস্লাইড বিজয়ের কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত 10 বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ তার সুফল ভোগ করেছেন। 10 বছরের আগে যে বালক বালিকাটি হারিকেন বা কুপির আলোয় পড়াশোনা করত, গ্রামে পাকা রাস্তা দেখেনি, তরুণ বয়সে সে এখন বৈদ্যুতিক বাতির আলোয় পড়াশোনা করছে।
মোটর যানে যাতায়াত করার সুযোগ পাচ্ছে। যে বয়স্ক পুরুষ নারী পরিবারে ছিল অবহেলিত অপাঙ্ক্তেয়, বয়স্ক ভাতা বিধবা ভাতা তাকে সংসারে সম্মানের জায়গায় নিয়ে গেছে। গ্রাম বাংলার খুব কম পরিবারই আছে যে পরিবার সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকার ভোগী নয়। কোনো না কোনোভাবে প্রতিটি পরিবার উপকৃত হচ্ছেন। কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভ্যান বা রিক্সা চালক সহ নিম্নবিত্তের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে। 10 বছর পূর্বে একজন কৃষি শ্রমিক তার দৈনিক মজুরি দিয়ে বড়জো 3 কেজি চাল কিনতে পারতেন, এখন তিনি 10 কেজি চাল কিনতে পারেন। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বিগত 10 বছরে 2.5 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি ও বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতাও সমাহারে বেড়েছে। যেমন পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন 1600 টাকা থেকে 5 গুণ বৃদ্ধি পেয়ে 8000 টাকা হয়েছে। কৃষিজীবীদের সার, বীজ সহ বিভিন্ন উপকরণ ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রণোদনা দেওয়া হচ্ছে। ব্যবসায় এবং শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে একদিকে কর্মসংস্থান তৈরি হয়েছে, অন্যদিকে রপ্তানি বাণিজ্য প্রসারিত হয়েছে, যার সুবিধা সাধারণ জনগণ পাচ্ছেন। পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাসড়কগুলোকে 4 লেনে উন্নীতকরণ সহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের বর্তমান সরকারের উপর আস্থা জন্মেছে। মানুষ নিজের এবং দেশের মর্যাদা চায়। আমরা বাংলাদেশকে সেই মর্যাদা এনে দিতে পেরেছি। স্বাধীনতার 44 বছর পর নিম্ন মধ্যম আয়ের দেশ এবং 46 বছর পর উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি জনগণকেও গর্বিত করেছে। ভিক্ষুক দেশের দুর্নাম ঘুচেছে। যারা দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তাদের মানুষ মর্যাদা দেবেন, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ আওয়ামী লীগ 2014 সালের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করে। প্রতিটি সম্ভাব্য প্রার্থী নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন এবং এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। এবারে নির্বাচনে দলের প্রতিটি নেতাকর্মী মনোনীত প্রার্থীর জন্য কাজ করেছেন। আমাদের নির্বাচনী প্রস্তুতি ছিল ব্যাপক। সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগের পাশাপাশি আমরা ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছি। নির্বাচনী প্রচারকালে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষাবিদ, সাবেক আমলা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্য, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ধর্মীয় নেতা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছেন। একটি সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষ যখন কোনো দলের প্রতি আস্থা রাখে এবং সমর্থন ব্যক্ত করেন তখন তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন। আমি এ নিয়ে কথা বলতে চাইনি। তাদের পরাজয়ের বহুবিধ কারণ রয়েছে। এক আসনে 3-4 জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে অনিশ্চয়তা, নিজেরা জনগণের জন্য কি করবে সে কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ক্ষমতায় গেলে আমাদের বিরুদ্ধে কি ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবে তাদের প্রচারণায় প্রাধান্য পেয়েছে এগুলি। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করা ছাড়া নিজেদের সাফল্য কথা তুলে ধরতে পারেনি। তাছাড়া 2013 থেকে 15 সাল পর্যন্ত বিএনপি জামাতের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি। সর্বোপরি বিএনপির ধানের শীষ মার্কার যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। তরুণেরা আর যাই হোক স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না। এরকম আরো বহু উদাহরণ দেওয়া সম্ভব, যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে সাধারণ ভোটারগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। প্রিয় দেশবাসী, আপনারা
টানা তৃতীয়বার এবং 1996 সাল থেকে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। আপনাদের এবারের এই নিরঙ্কুশ সমর্থন আমাদের দায়িত্ব কর্তব্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি। বাংলাদেশ আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা যে প্রতিশ্রুতি দেই তা বাস্তবায়ন করি। 2008 এবং 2014 সালের নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার অধিকাংশ ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সমৃদ্ধির অগ্রযাত্রার অপ্রতিরোধ্য বাংলাদেশ স্লোগান সম্বলিত নির্বাচন ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহার ঘোষণাকালে আমি এর সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা অনেকেই এই দলিলটি ইতিমধ্যে পড়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের যে কোনো নীতিমালা প্রণয়নে এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এই ইশতেহারটি পথ নির্দেশক হিসেবে কাজ করবে। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশ বিগত 10 বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শুধু এশিয়ার দেশগুলোরই শীর্ষে নয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতৃবৃন্দ তাই বাংলাদেশকে চেনেন উন্নয়নের রোল মডেল হিসেবে। আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি, যার সুফল আজ জনগণ পাচ্ছেন। এই অর্জন শুধু সরকারের নয়, এই অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে দারিদ্র্যের হার 21.8% হ্রাস পেয়েছে, যা 2005-06 সালে বিএনপি সরকারের আমলে ছিল 41.5%। মাথাপিছু আয় $543 মার্কিন থেকে $1,751 উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $3 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে $33 বিলিয়ন মার্কিন। বিএনপি সরকারের 5-6 অর্থ বছরে বাজেটের আকার ছিল মাত্র 61,000 কোটি টাকা, যা 7.6 গুণ বৃদ্ধি করে 2018-19 অর্থ বছরে আমরা 4,64,573 কোটি টাকার বাজেট দিয়েছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ 1,73,000 কোটি টাকা, যার 90% বাস্তবায়ন হয় নিজস্ব অর্থায়নে। কারো কাছে আমাদের হাত পেতে চলতে হয় না। গত অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হার ছিল 7.86%, মূল্যস্ফীতি 5.4% নামিয়ে আনা হয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রয়েছে। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি এখন বাংলাদেশ। প্রাইস ওয়াটার হাউস কুপার্স এর প্রক্ষেপণ অনুযায়ী 2040 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি বিশ্বে 23তম স্থান দখল করবে। HBSCর প্রক্ষেপণ অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহলে সমস্যার সমাধান করা হয়েছে। 10 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। মানুষের জীবনমান এখন অনেক উন্নত। এখন মানুষ সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখে। দেশকে আমরা আরো উন্নত করতে চাই, তাই সামনে আরো অনেক কাজ আমাদের। আরো কঠিন পথ পাড়ি দিতে হবে। আপনাদের সঙ্গে নিয়ে সেই বন্ধুর পথ অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী,
আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা, তরুণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও প্রণোদনা প্রদান, সরকারি উদ্যোগে কর্মসংস্থান পরিকল্পনা, তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনসমূহ আন্তর্জাতিকভাবে পেটেন্ট করার উদ্যোগ গ্রহণ, দেশ বিদেশে কর্মে নিয়োগের জন্য কারিগরি বিষয়ে দক্ষ কর্মী তৈরি এবং কারিগরি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার জন্য প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে কারিগরি কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী 5 বছরে আমরা 1.5 কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সরকারি বেসরকারি পর্যায়ে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আসছেন। সারা দেশে 2 ডজনের বেশি হাইটেক পার্ক এবং আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। কৃষি, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা খাত সহ অন্যান্য খাতে প্রাতিষ্ঠানিক এবং আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে। আমরা চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী মাতারবাড়ির সমন্বিত উন্নয়ন প্রকল্প সহ ফাস্ট ট্র্যাক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজে গতি আনা হবে। দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ছেলে মেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে। সুপেয় পানি এবং উন্নত মানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে। ইন্টারনেট, তথ্য প্রযুক্তি সর্বত্র পৌঁছে যাবে। প্রিয় দেশবাসী, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা 2021 সালে মুজিব বর্ষ এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব। বাঙালি জাতির এই 2 মহেন্দ্রক্ষণে আর্থসামাজিক খাতে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আর এর কৌশল হিসেবে আমরা ভিশন 2021 এবং ভিশন 2041 বাস্তবায়ন করছি। পাশাপাশি জলবায়ুর প্রতিঘাত মোকাবেলা করে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের জন্য আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 নামে শতবর্ষের একটি পরিকল্পনাও প্রণয়ন করেছি। আমরা ইতিমধ্যে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো সম্পৃক্ত করে তা বাস্তবায়ন শুরু করেছি। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজও শুরু হয়েছে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাদের এই পররাষ্ট্র নীতি বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের মূল হাতিয়ার। এই নীতির সফল বাস্তবায়ন বাংলাদেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাইরের দুনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনো সময়ের চাইতে সুদৃঢ় এবং গভীর। প্রিয় দেশবাসী, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি। বিজয়ের পর আমরা সরকার গঠন করেছি। সরকারের দৃষ্টিতে দল মত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করব। সরকারি সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করব। জাতীয় সংসদ হবে সকল সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না।
সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। আমি জানি দুর্নীতি নিয়ে সমাজের সর্বস্তরে অস্বস্তি রয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার উদ্যোগ গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। তাই গণমাধ্যমের সহায়তায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ইতিমধ্যেই মাদক, জঙ্গি তৎপরতা এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা অর্জন করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না। সকল ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সকলে নিজ নিজ ধর্ম যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে পারবেন। বৈশ্বিক প্রভাবে কিংবা স্থানীয় প্ররোচনায় আমরা কিছু কিছু তরুণকে বিভ্রান্তির শিকার হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদে সম্পৃক্ত হতে দেখেছি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমি সমাজের সকলকে মাদকাসক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনমুখী করা হচ্ছে। কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস ডিগ্রিকে মাস্টার্স ডিগ্রি সমমানের করা হয়েছে। সারা দেশে 560টি মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রিয় দেশবাসী, তরুণেরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তারুণ্যের সৃষ্টিশীলতা, উদ্যম এবং শক্তির উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা ও আস্থা রয়েছে। তারুণ্য মানেই বাংলা ভাষার জন্য আত্মদান। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, আসাদ মতিউর নূর হোসেনের রক্তদান। তারুণ্য মানেই লাল সবুজের পতাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারুণ্য মানেই বাঙালি এবং বাংলাদেশ। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল। 2018 সালে আরেক বিজয়ের মাসে এদেশের ভোটারগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমাদের দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। বাবা, মা, ভাই, আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধু জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য। এদেশের সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, উন্নত সমৃদ্ধ জীবনের অধিকারী হতে পারেন, তা বাস্তবায়ন করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগের প্রয়োজন, আনকোট। আমরা ত্যাগের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। আমার বর্তমানকে উৎসর্গ করেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা তরুণদের শক্তি, মেধা ও মননকে সোনার বাংলা গড়ার কাজে সম্পৃক্ত করব। আজকের তরুণরাই পারবে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে। প্রিয় দেশবাসী, নবীন প্রবীণের সংমিশ্রণে আমি আমার মন্ত্রিসভা গঠন করেছি। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম, এই দুয়ের সমন্বয়ে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছার প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা আমার উপর আস্থা রেখে যে রায় দিয়েছেন, কথা দিচ্ছি আমি প্রাণপণ চেষ্টা করব সে আস্থার প্রতিদান দিতে। এজন্য দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমর্থন ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
আমি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।